মালদায় থাকলেও আমি টাইম টু টাইম গভর্নমেন্টের সাথে মানে গভর্নমেন্ট অফিসারদের সাথে কনসাল্ট করি এবং বিশেষ করে আজকে কোভিড ইজ মাই প্রায়োরিটি এরিয়া। ইলেকশন চলছে, ইলেকশনের মিটিং করেও সারাদিন আমি এই কাজটা করি এবং আগেরবার এভাবেই আমরা ঝড় সামলেছিলাম, এবারও বিশ্বাস আমরা ঝড় সামলাবো, কিন্তু সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আমরা ইতিমধ্যেই এটা সিদ্ধান্ত নিয়েছি যে পেশেন্ট যাতে গেলে যদি সেই হসপিটালে জায়গা নাও থাকে তারা যদি তাদের পরিচিত অন্যান্য হসপিটালের সাথে যোগাযোগ করে সিরিয়াস পেশেন্ট হলে ভর্তি করার ব্যবস্থা করে দেয়। সেটা নিয়ে প্রাইভেট হসপিটাল থেকে শুরু করে সরকারি হসপিটাল থেকে শুরু করে প্রাইভেটেও প্রায় 58 হসপিটাল আছে যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং আমরা যুক্ত করেছি কোভিডে। একটা হচ্ছে পেশেন্ট যাতে ফিরে না যায়, দ্বিতীয়ত হচ্ছে আমরা এবার যেটা করেছি অনেকগুলো সেফ হাউস আমরা বিভিন্ন হাসপাতালের সাথে যুক্ত করেছি, বিভিন্ন হাসপাতালের সাথে অনেকগুলো সেফ হাউস যুক্ত করেছি। এখন আমাদের 11,000 বেড আছে এবং এই বেডটা দুদিনের মধ্যে 13,000 হয়ে যাবে। গভর্নমেন্ট হসপিটালে প্রায় 5 প্রাইভেট হসপিটালে বেডও আছে। এর মধ্যে আমাদের পেশেন্ট আছে এখনো পর্যন্ত আপনাদের আমি বলি 7,000 পুরো ফিগারটা যদি বলি তাহলে আমাদের এখন পেশেন্ট ভর্তি আছে 6,793 জন, আর নাম্বার অফ কেস হোম আইসোলেশনে আছে এটা হচ্ছে 51,593 জন। আমাদের গভর্নমেন্ট হসপিটালে পেশেন্ট আছে 3,888 জন এবং প্রাইভেট হসপিটালে আছে 2,905 জন। এইটা নিয়ে হসপিটাল কেস প্রাইভেট গভর্নমেন্ট নিয়ে 6,793 জন আছে এবং আমরা 80টা প্রাইভেট হসপিটাল আমরা নিয়েছি উইথ 7,326 অক্সিজেন বেডস, সিসিইউ, এইচডিইউ এগুলো সমস্ত মিলিয়ে করেছি। কোভিড হসপিটাল অপারেটিং ট্রিটমেন্ট এটা 70টা, তাদের বেড সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আরো বাড়ছে, আরো 2-3 দিনের মধ্যে আরো অনেক বেড বেড়ে যাবে। আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে দেখুন এটা তো একটা ডিজাস্টার, এটা তো একটা ক্যালামিটিস, কারণ ইলেকশন চললেও ক্যালামিটিসে আমরা অলওয়েজ কাজ করি, ডিজাস্টারে কাজ হয়, এমার্জেন্সি ইজ এমার্জেন্সি। সুতরাং এটা আমাদের অধিকার আছে এবং দায়িত্ব আছে, দায়বদ্ধতাও আছে। শুধুমাত্র যে যখন বেড়ে গেল তখন রাজনীতিতে চাকরি দিলে তো হবে না, আমাকে অ্যাভেলেবল করতে হবে। অক্সিজেনের স্কেয়ারসিটি আছে এবং অক্সিজেনের স্কেয়ারসিটি আছে বলে দেখা হচ্ছে যদি কেউ অক্সিজেনকে হোর্ডিং করে রাখে বা যদি কেউ ইচ্ছা করে দাম বাড়িয়ে দেয় সেটা যদি না করতে পারে সেদিকে নজর রাখার জন্য আমরা বলেছি অফিসারদের। আমাদের 100 কোটি টাকা ফাইন্যান্সে রাখা হয়েছে ইমিডিয়েট, যেটা কোভিড ভ্যাকসিন কেনার জন্য একটা ফান্ড ক্রিয়েট করার জন্য ইমিডিয়েট 100 কোটি টাকার একটা ফান্ড কোভিড ভ্যাকসিন যেটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য। আমি মনে করি আমরা ইতিমধ্যে 93 লক্ষ লোককে ভ্যাকসিন দিয়েছি, 93 লক্ষ ভ্যাকসিন ইতিমধ্যেই আমরা দিয়েছি। তো 93 লাখ ডোজ দেওয়া হচ্ছে, 93 লাখ ডোজ দেওয়া মানে একটাতে ডাবল দিতে হয়। সুতরাং এটা যদি ডাবল হয়ে থাকে বা সিঙ্গেল হয়ে থাকে মিলেমিশে হচ্ছে তো দুটো একটু বলা যাবে না, এটা 1 কোটির কাছাকাছি আমরা ভ্যাকসিন দিয়েছি। এখন আমাদের যদি পরিবার হিসেবে ধরে ধরুন 10 কোটি মানুষ পরিবার হিসেবে ধরলে আমাদের হয়তো 2.7 বা সামথিং এরকম পরিবার হবে, এক্স্যাক্টলি আমি এই নাম্বারটা বলতে পারছি না সরি, বা 2.5 তো হবে যদি আপনি 10 কোটি দিয়ে ধরেন। 10 কোটির মধ্যে 1 কোটি অলরেডি আমরা দিয়েছি 93 লাখ। ইমিডিয়েট আমরা আরো 1 কোটি ইমিডিয়েট চাইছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের সাপ্লাই করার জন্য। তাহলে সাপ্লাই করলে কি হবে, আমার 1 কোটি ডোজ আমি পেয়েছি আর 1 কোটি ডোজ পেয়ে যাই, তার মানে এটা 2 কোটি হবে। আবার 2 কোটি দিতে 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 তারপরে আবার নেক্সট এটা কমপ্লিট হলে তখন আমরা বাদবাকিটা বাজার থেকে কিনে নেবো বা এগারো থেকে করে নেবো। তাহলে কিন্তু অনেকটা ডোজ ইউনিভার্সাল ভ্যাকসিনেশন এটা 5ই মে থেকে শুরু হবে, যেটা 18 বছর বয়স থেকে। এটা 5ই মে থেকে শুরু হবে, তার কারণ 2 তারিখে 2রা মে ইলেকশন আছে এবং এখন সবাই যেহেতু অনেক সেন্টার ইলেকশনের জন্য বুকড আছে বা অনেকে পাচ্ছে না বা অনেক জায়গা বুকড আছে, সেই জন্য আমাদের যেটা ইমিডিয়েট প্রয়োজন ছিল যে আমরা সেফ হাউস 200 এর মতো ইতিমধ্যে করে ফেলেছি। এবং এবারে যেটা একটা ভালো জিনিস হয়েছে, একটা তো
ফোনের মাধ্যমে কাউন্সেলিং হবে 24 আওয়ার্স। এটা পিজি হসপিটালকে দায়িত্ব দেওয়া আছে, 17 জন ডাক্তার মিলে করবে এবং 70 জন ডাক্তার, এবং তারা কাউন্সেলিং করবে এবং তাতে 24 আওয়ার যাতে ফোনে অ্যাভেলেবেল হয় অডিও ভিজুয়াল, এগুলো ডিটেলস পাবলিককে অ্যাডভার্টাইজমেন্ট করে জানিয়ে দেওয়া হবে, তাহলে তারা জানবে কোথেকে, দায়িত্ব জানাতে হবে। এবং স্পেশাল অ্যাপস করা যা করা সেগুলো সমস্ত সরকারি সিদ্ধান্ত করবে, সরকারি অফিসাররা যা করার করবে। এখন যেটা হচ্ছে ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের জন্য যাচ্ছি, 100 কোটি টাকা দিয়ে ইমিডিয়েট ভ্যাকসিনেশন এর জন্য একটা ফান্ড তৈরি করা হয়েছে। প্লাস আগেও আমাদের অনেক মানুষ, সাধারণ মানুষ হেল্প করেছিলেন, অনেক কোম্পানি হেল্প করেছিলেন, তারা যদি আবার হেল্প করে তারা করতেই পারে, ওটা আলাদা। ওটা হচ্ছে গভর্নমেন্টের রিলিফ ফান্ড, যেটা সেটা একদম আলাদা আছে। ফিউচার অগমেন্টেশন প্ল্যানও আমাদের আছে। আমরা সবাইকে বলবো যে আতঙ্কিত না হয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আতঙ্কিত না হয়ে মানবিকতার হাত বাড়াতে হবে। এবং মানবিকতার হাত বাড়াতে হবে, যদি একটা 3টে গ্রেড করছি আমরা, এবিসি, সেফ অলসো ধরুন যে এ গ্রেড যা সিরিয়াস তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাও। 2 যা সিরিয়াস নয় মাইন্ড, সে বাড়িতেও থাকতে পারে, সেফ অলসো থাকতে পারে, তাদের আমরা বি গ্রেড করছি। সি গ্রেড যারা তো কোনো মানে বাড়িতে জায়গা নেই বা কোনো অসুবিধা আছে, তারা ভর্তি হতে যায় হসপিটালে। সিরিয়াস পেশেন্ট না নিয়ে কর্নাটিক বেড যেটা প্রয়োজন নেই সেটা দখল করে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা বলছি যার প্রয়োজন তার জন্য বেডটা রাখা হোক, যার প্রয়োজন নেই তারা সেফ হাউস থাকুক, বাড়িতে আইসোলেশনে থাকুক, কাউন্সিলিং নিক। আমরা ভ্যাকসিনেশন আরো প্রতিদিন প্রায় 40,000-এর মতো ভ্যাকসিনেশন আমরা দিচ্ছি এবং এগুলো 400 সেন্টার থেকে প্রায় চলছে, এখনো চলছে ভ্যাকসিনেশনটা, এইভাবেই চলছে এবং এটা কন্টিনিউ করবে। আস্তে 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 সব জেলায় আমরা টোটাল অ্যাক্সেস পেয়ে গেলে জেলাগুলোকেও টোটাল কোঅর্ডিনেট করে কাজটা করা হবে। এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কোভিডের জন্য এবং বারবার আমি বলবো যে ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আর যারা কোভিড পেশেন্ট, যারা হোম আইসোলেশনে আছেন বা সেফ হাউসে আছেন, পারমিশন নিয়ে নিশ্চয়ই আপনারা ভোটটা নিজেদের দেবেন। তবে আমি ইলেকশন কমিশনকে নিশ্চয়ই বলবো কোভিড পেশেন্টদের জন্য তাদের তো একটা 6টার সময় ভোট দেওয়ার ব্যাপার আছে, কিন্তু যারা হসপিটালাইজ হচ্ছে বা যারা ধরুন ভোটটা দিতে চায়, যেহেতু এই সময় হয়েছে, আমরা যারা হসপিটালে আছে সিরিয়াস পেশেন্ট, তারা যদি ভোটটা দিতে চায় বা মাইল্ড পেশেন্ট যদি কেউ হসপিটালে থাকে, তাদের পোস্টাল ব্যালট অ্যালাউ করা উচিত বলে আমি মনে করি। সেটা ঠিক মতো কি কায়দা করে করবে না করবে এটা ইলেকশন কমিশন জানে, বাট আমরা একটা রিকোয়েস্ট করবো, কারণ এখন দেখেছি আমি 80 ওপর যাদের বয়স তাদের বাড়ি থেকে পোস্টাল ব্যালট কালেকশন করা হচ্ছে, সুতরাং তারা চাইছে। সুতরাং এক্ষেত্রেও ধরুন আমার 51,000 যদি হোম আইসোলেশনে থাকে, তারা হয়তো দেবে, কিন্তু 7,500 আমার যেটা পেশেন্ট আছে হসপিটালে ভর্তি, বিভিন্ন জায়গায় ভর্তি, হয়তো সে ভোটটা দিতে পারে, কিন্তু হয়তো তার একটু অক্সিজেন স্যাচুরেশন কম আছে, তাই হয়তো সে ভর্তি হচ্ছে। এটাই। সুতরাং এই সিদ্ধান্তগুলো আমরা নিজেদের মধ্যে নিচ্ছি এই কারণে যে এমার্জেন্সি, আমরা কোভিডের সাথে লড়াই করতে একটুও মানে পেছপা হব না এবং আমরা মনে করি এটা একটা ঝড় থেমে যাবে একদিন, এটা আমি বিশ্বাস করি। আগেরবার ওই ঝড় আমরা সামলেছি, এবারে ঝড়টা একটু বেশি উঠেছে, তার কারণ অনেক লক্ষ লক্ষ লোক বাংলায় রয়ে গেছে এবং তাদের তো একটা সবকিছু চালু আছে, সুতরাং তার একটা এফেক্ট করবে এবং সারা দেশে যেভাবে বেড়ে গেছে, সুতরাং সংখ্যাটা নিয়ে ভাববেন না। এটা এতটাই ইনফেকশন মানে এতটাই টাফি যে একজন পুলিশ কনস্টেবল হলে তার পুরো ব্যাটালিয়ন নিয়ে যদি টোটালটা করেন তাহলে 1,000 জনের হবে। সুতরাং নাম্বার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে রোগটা যাতে ভালো হয়ে যায় সেদিকটা দেখতে হবে, যাদের কোনো রকম প্রবলেম আছে তারা নিজেদের টেক কেয়ার করবে। সাংবাদিকদেরও আমরা দিয়ে দিয়েছি, আমাদের কলকাতায় যারা সাংবাদিকরা আছে তারা কিন্তু ভ্যাকসিন নিয়ে নিয়েছে এবং আপনারা জেলায় জেলায় ডিএমকে রিকোয়েস্ট করবেন, যখন জেলায় জেলায় দেবেন তখন আপনারাও নিয়ে নেবেন সবাই। ভ্যাকসিনের দাম বাড়ানো হয়েছে না, আমি দেখেছি, আমি এটা কিছুক্ষণ আগেই দেখলাম যে সিরামিক করেছে কি সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে 150 টাকা আর রাজ্য সরকারকে বলছে 400 টাকা দেবে আর বলছে প্রাইভেটকে দেবে 600 টাকা। এটা আমি বলেছি, এটা আমি একটা স্ট্রং চিঠি লিখছি, যেটা কেন হবে, ওয়াই দিস ডিসক্রিমিনেশন? এখন কি ব্যবসা করার সময় না এখন লোক বাঁচানোর সময়? আর অক্সিজেন সিলিন্ডারের উপর আমরা নজর রাখছি যে কেউ এটাকে হোর্ডিং করছে কিনা দাম বাড়াবার জন্য। মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষকে সাহায্য করতে হয়, এটার নামই মানবিকতা, মনুষ্য
বিশেষত্ব না থাকলে চিকিৎসা স্বাস্থ্য কোথা থেকে আসে। আর আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমার সমস্ত চিকিৎসক যে পরিবার আছে, যে ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, আমাদের সমস্ত বিভিন্ন প্যাথোলজিস্ট থেকে শুরু করে, আমাদের যত ব্লাড ডিপার্টমেন্ট থেকে শুরু করে অল ডিপার্টমেন্ট, সকলকে, টেকনিক্যাল স্টাফ থেকে শুরু করে তারাও কন্টিনিউয়াস কাজ করছে। তাদের অবশ্য ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে, কিন্তু ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও দেখা গেছে কয়েকটা কেস কিন্তু হয়েছে। যেমন আমাকে ফিরাদ হাকিম একটা, আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোদের কি খবর, তো আমাকে একটা বলছিল যে দিদি প্রায় আমাদের কলকাতায় 1.1%, মানে 100 জন 150 জন আছে যারা ডাবল ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু কোভিড আবার হয়েছে। তবে একটাই বলছে যে যেটা খুব সিরিয়াসলি করতে এই ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার ফলে, সেটা হচ্ছে সিরিয়াসনেসটা কম। এই পর্যন্ত মালদায় আপনাদের সাথে আবার 24 তারিখে আমার দেখা হবে, কালকেও মিটিং আছে, মিটিং করে বেরিয়ে যাবো কালকে। সেই জন্য আজ আপনাদের বলেছিলাম আমি আবার আসবো, তাই আজকে আপনাদের সাথে আমার দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। এবং আবার আমি 24 তারিখে মালদায় একবার আসবো, তখন প্রয়োজন পড়লে বলবো, ওদের সুযোগ কম কিনা জানি না, কিন্তু আপনারা অনেকটাই হেল্প করেছেন ব্যাপারে, সেই জন্য। অফকোর্স আমি প্রাইম মিনিস্টারকে লিখবো, তার কারণ আমি দেখেছি, আমি কতগুলো টুইট দেখেছি এক্ষুনি কিছুক্ষণ আগে, যে 150 টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হতো সেটা 400 টাকা করে দিয়েছে স্টেট, এবং প্রাইভেটকে করে দিয়েছে 600। তো প্রাইভেটকেই 600 করবে কেন? আমার মনে হয় দেয়ার শুড নট বি এনি ডিসক্রিমিনেশন। এবং এখন যখন এটা বেশি প্রয়োজন, এমার্জেন্সি, তখন মানুষকে সাহায্য দেওয়া উচিত না ব্যবসা করা উচিত, কোনটা? যে কোনো একটা করুন। এই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকেও ডিসিশন নিতে হবে। জনগণের উপর সবটা ছেড়ে দিলে তো হবে না। আমরা সবটাই বন্ধ করতে দেওয়া হয়নি কেন এতদিন? তাহলে তো বেঁচে যেত অনেক মানুষ। লকডাউনের কোনো বিকল্প? না না, লকডাউন আমি এখন ভাবছি না। লকডাউন ভেবে নিয়ে এমনি লোক 1 বছর ধরে সব বিজনেস সব মার, এমনকি হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, যারা দুটো করে খায়, সবার অবস্থা খুব খারাপ। সবাই সাবধানে থাকুক এটা আমরা বলবো, মাস্ক পরুক এটা আমরা বলবো, কিন্তু আমি এটা বলবো না কাজকর্ম বন্ধ করে ঘরে বসে। যারা আইসোলেশনে থাকবে সেটা থাকবে, যদি কোভিড হয়ে থাকে নিশ্চয়ই যত্ন করবে, নিজেকে সরিয়ে রাখবে, যাতে পরিবারের কাজ না হয় সেটা দেখতে হবে, নিজেকে সরিয়ে রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে যে লকডাউন করে একবারে সবকিছু বন্ধ করে দিয়ে আবার সেই নোটবন্দির মতো গৃহবন্দী, ওটা আমার মনে হয় না ইমিডিয়েট এক্ষুনি প্রয়োজন আছে। আর সংখ্যা যেটা দেখাচ্ছে সেটাও আপনাদের আমি বলছি যে একজনের হলে 1000 জনকে টাচ করে যাচ্ছে। সুতরাং ওইভাবে যদি দেখেন তাহলে কিন্তু সংখ্যাটা খুব একটা বেশি নয়, কিন্তু এটা ইনফেকশনটা বাড়ছে। যেহেতু লোকে যাতায়াত, ট্রেনে যাওয়া একসাথে, প্লেনে যাওয়া একসাথে, কত রাজ্য থেকে লোক আসছে, ইলেকশন পারপাসে 1.5 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশ ফোর্স এখানে বসে আছে। তারপরে ধরুন ইলেকশন অবজারভার থেকে শুরু করে, বিজেপির লোক থেকে শুরু করে, বাইরে আমদানি করা নেতা প্রচুর ভর্তি আছে। সুতরাং এটা তো আপনাকে বুঝতে হবে, তার তো একটা অ্যাকশন আছে। এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। সবাই শান্তিপূর্ণভাবে কাজ করে ভোট করে ফিরে যাবে ফিরবে, এটা আমি আশা করি। যদি মাস্ক বা স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য কি আলাদা কোনো ব্যবস্থা বা কোনো আইনি? না, এগুলো অলরেডি আছে প্রোটোকলে, এখন এগুলো একটা উইথড্র হয়, এবং এগুলো আবার আমি বলেছি একটু বেশি করে অ্যাড করতে গভর্নমেন্ট থেকে, যাতে পাবলিক জানতে পারে। এখন ধরুন আমি করতে পারবো না, তার কারণ হচ্ছে যেহেতু ইলেকশন প্রসেসে আছে, ইলেকশন কোড অফ কন্ডাক্টে একদিকে বলবে ডিজাস্টারে তুমি করতে পারো, আবার একদিকে বলবে তুমি এই করতে পারো না, সেই করতে পারো না। তো আমার ওর মধ্যে যাওয়ার দরকার নেই, অফিসাররা মিলে করুক। বাট স্যানিটাইজার থেকে শুরু করে, মাস্ক থেকে শুরু করে, এই যে ভোটের লিস্টে ভোটের যত মাস্ক, সব তো আমরা স্টেট গভর্নমেন্ট দিয়েছি। ইলেকশনে যত মাস্ক স্টেট গভর্নমেন্টকে অ্যারেঞ্জ করতে হয়েছে, মাস্ক, গ্লাভ, এভরিথিং। এগুলো ইলেকশন কমিশন স্টেট গভর্নমেন্টকে বলে দেয়, আর এগুলো স্টেট গভর্নমেন্ট নিজের খরচা থেকে করে। দিদি একটা কথা, আপনি ইসিকে বলেছিলেন লাস্ট দুটো ফেজ প্ল্যান করার কথা, কোনো রেসপন্স পেয়েছেন এই পর্যন্ত? দেখুন, আমি এটা যেহেতু আজ চিফ মিনিস্টার প্রেস করছি, সেহেতু আমি ওই ব্যাপারটা, আমি আজ স্টেট গভর্নমেন্ট যদি বলেন, আমি তো নিশ্চয়ই চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এভরিথিং শুড বি ওভার। এইটাও যদি 3-4 ফেজে করতো তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা ফেস করতে হতো না। ফন্ডাটিং এই 8টা ফেজে করে বাংলাকে আজকে ফেস করতে হচ্ছে অনেকটা বেশি। যদি কেন্দ্রের তরফে এই যে গা ঢিলেমি ভাব, এটা কেন করছে? কেন্দ্রের কি? কেন্দ্রের তরফে গা ঢিলেমি ভাব, আপনি বারবার করে চিঠি দিচ্ছেন, অথচ কোনো রকম রিপ্লাই পাওয়া যাচ্ছে না। সেটা দেখুন ওদের ব্যাপার। আমার দায়িত্ব, আমি পাবলিকের দায়িত্ব ঘাড়ে নিয়ে পাবলিকের জন্য যতটুকু জানানোর আমি জানাবো।
এটা আমার দায়িত্ব। কে রিপ্লাই দিল কি না দিল এটা তাদের দায়বদ্ধ। তাহলে এখানে শেষ করি। থ্যাংক ইউ, চাটা খেয়ে নেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের আমি খুব ডিস্টার্ব করছি, কিন্তু কি করবো না, আপনাদের তো পাবলিক জানতে পারছে তো। কারণ আজকে ইলেকশনের থেকে ওইটা বড় ইস্যু। এই যে ফান্ড ক্রিয়েট করা, এই করা, ও করা, ফ্রি ভ্যাকসিন দেওয়া, এই সমস্ত ডিসিশন গুলো তো বড় বড় ডিসিশন, এবং এগুলো আপনারা আমাকে সাহায্য করেছেন বলেই পাবলিকের কাছে গিয়ে পৌঁছে। থ্যাংক ইউ সো মাচ। মালদায় রিপোর্টারও পেয়েছে দিদি। মালদা রিপোর্টারও পেয়েছে, মালদা রিপোর্টারও খুব ভালো, সব রিপোর্টাররাই ভালো। রিপোর্টাররা আমার বন্ধু, মালিকরা কে কখন কাকে সাপোর্ট করবে রাখবে, দ্যাট ইজ আপ টু দেয়ার পলিসি ডিসিশন। বাট এমনি মানুষ হিসেবে প্রত্যেকটা রিপোর্টারের সাথে আমার ভালো রিলেশন। তাহলে আমি শেষ করি। সব ওদের চাকরার ব্যবস্থা করেছে।